আবার দিদির কাছে যাব। রাতে দিদিকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। দিদি আমার মদ খেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে নিজের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার নিজেকে সামলে নিয়ে বলল, কি করছিস এসব তুই? আমি তোর দিদি হই। বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমার নাম কি দেশ। এটা কোনো বানানো গল্প নয়। আমার জীবনে ঘটা সত্যি ঘটনা, যার জন্য আমি আজ খুব খুশি। তবে আমি এটা গল্পের মতোই বলার চেষ্টা করব, যেহেতু এটা আমার সত্যি ঘটনা, যা সত্যি তা বিস্তারিত সব বলবো। তাই শুরুতে অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার এই ঘটনা আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথমে দিদির পরিচয় দেয়। আমার দিদির নাম অর্পণা। গায়ের রং ফর্সা। বয়স 24 বছর। দিদির শহরে একটা ভালো চাকরি করে। এখনো দিদির বিয়ে হয়নি। দিদির সবসময় ঢোলা জামা কাপড় পরে, ফলে দিদির জোড়া তুমি মানুষের সামনে খুব একটা ফুটে উঠত না। দিদি নিজের খুবই যত্ন নেওয়া, নিয়মিত এক্সারসাইজ করে। আমি গ্রামের স্কুল শেষ করে এখন শহরে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, যার কারণে দিদি আর আমি একই ফ্ল্যাটে থাকি। ছুটির দিনে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। দিদির সাথে আমি খুবই ফ্রি। দুজনে একসাথে মুভি দেখি। মুভিতে ওই দৃশ্য এলে প্রথম দিকে দুজনে একটু অপ্রস্তুত হতাম, কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছি। গ্রামে থাকতে আমি অনেক সরল প্রকৃতির ছিলাম, কিন্তু শহরে আসার পর আমার কিছু বখাটে ছেলের সাথে বন্ধুত্ব হয়, ফলে আমার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়। এখন আমি নিয়মিত এসব দেখি, নিজের কাজ করি, আশেপাশের মেয়েদের স্বপ্নে দেখি, ইত্যাদি ইত্যাদি। তবে আমি দিদিকে নিয়ে এসব কখনো কল্পনা করিনি। দিদিও আমার সাথে ফ্রি হলেও আমার সামনে সব সময় ভালোভাবে থাকত। এভাবেই আমাদের দিন কাটছিল। তবে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে টেবিল থেকে পানি খেতে গেলে শুনতে পেলাম দিদির রুমে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আস্তে আস্তে আমি দরজা ফাঁক করে উকি দিলাম। অন্ধকার হওয়ায় দিদি দেখতে পেল না। উকি দিয়ে দেখি দিদি ফোনের দিকে চেয়ে আছে, আর নিজেই নিজের কেমন অদ্ভুত শব্দ করছে। বুঝলাম দিদি ভিডিও দেখে নিজেকে শান্ত করছে। আমি কিছুক্ষণ উকি দিয়ে দেখে চলে আসলাম। বুঝলাম দিদি বাইরে থেকে যেমনই থাকার চেষ্টা করুক না কেন, ভিতর থেকে ওই প্রকৃতি। ওই দিন থেকেই দিদির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যায়। এখন দিদির সামনের দিকে তাকিয়ে থাকি। দিদি হাঁটার সময় তার দেখি, এমনকি দিদিকে কল্পনায় দেখি। এখন দিদি আমার সামনে যতই ভালোভাবে থাকার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই দিদির সুযোগ পেলে ধরি। দিদি অবশ্য কিছুই বুঝতে পারে না। একদিন দিদি অফিসে গেলে আমি ওর রুমে গিয়ে ওর জোড়া টুপি খুঁজে বের করে আমার কাজ করতে থাকি। এক সময় দিদির রুমে ফেলে দেয়। পরে সব কিছু যথাস্থানে রেখে পরিষ্কার করে চলে আসি। তারপর থেকে প্রায়ই আমি ওর রুমে গিয়ে নিজের কাজ করে থাকি। এভাবেই চলছিল কিছুদিন। তারপরে ঠিক করলাম নতুন কিছু করতে হবে, এভাবে আর ভালো লাগছে না। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। দোকান থেকে কিছু ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি। রাতে গোপনে দিদির খাবারে তা মিশিয়ে দেয়, ফলে খাবার খেয়ে দিদি দ্রুত ঘুমাতে চলে যায়। আমি আধ ঘন্টা পরে গিয়ে দিদিকে ডাক দিই। কোনো সাড়া শব্দ না পেয়ে উকি মেরে দেখি দিদি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আস্তে আস্তে দিদির কাছে গেলাম। একটু পরে দিদির নিঃশ্বাসও বেড়ে গেল, ফলে আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি দিদি ঠিক করে চলে আসে। বাচ্চা ঘরে গিয়ে কাজ সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন ছুটি থাকায় দিদি অফিসে যায় নাই। আমিও কোথাও গেলাম না। সারাদিন দিদির সামনে দেখতে লাগলাম আর বাচ্চা ঘরে গিয়ে কাজ করলাম। বিকেলে দিদির জন্য শরবত বানিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে গেলাম। দিদি আমাকে ধন্যবাদ দিয়ে খেয়ে নিল। খাওয়ার কিছুক্ষণ পরেই দিদি ঘুমিয়ে পড়ল। আমিও দেরি না করে দিদির কাজ শুরু করলাম। এতে দিদি একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে সব কিছু ঠিকঠাক করে রুমে চলে আসলাম। এরপর আমার মনের মধ্যে কিছুটা অপরাধবোধ কাজ করতে লাগল। আমি কি করছি এসব আমার আপন দিদির সাথে? এগুলো কি ঠিক হচ্ছে? আর দিদি যদি জেনে যায় তাহলে কি হবে? আর অন্য মানুষের জানলে আমাদের কি হবে? এসব ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিদির মধ্যে আমি তেমন পরিবর্তন লক্ষ্য করলাম। তার মানে দিদি জানতে পারেন নাই। আমিও এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করলাম। আমি যতটা সম্ভব দিদিকে এগিয়ে চলতে লাগলাম। দিদি বিশ্বাসটা লক্ষ্য করে আমাকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা কিনা।
আমি বললাম না, কোনো সমস্যা নেই। এরপর দিদি আর কিছু বলল না। এভাবে কিছু দিন কেটে গেল। কিন্তু একদিন সন্ধ্যার একটু পরে আমি ওই ভিডিও দেখে ভীষণ ইচ্ছা হয়ে গেলাম, আর নিজের কাজও করলাম। আমার আগের শক্ত হয়ে রয়েছে, কোনোভাবেই শান্ত হয় না। এতে আমার খুব একটা ভাল লাগছিল না। তাই নিজের প্রতিজ্ঞা ভেঙে মনে মনে ঠিক করলাম, আজ রাতে আবার দিদির কাছে যাব। রাতে দিদিকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। দিদি আমার মদ খেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে নিজের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার নিজেকে সামলে নিয়ে বলল, কি করছিস এসব তুই? আমি তোর দিদি হই আর তুই আমার ভাই, তোর সে হুঁশ আছে? আমি কিছু না বলে নির্বাক হয়ে দিদির পাশে লজ্জায় মাথা নিচু করে বসে থাকলাম। দিদি তার নিজ তখনও থাকেনি। আমার চোখ বারবার সে দিকেই চলে যাচ্ছিল। দিদি সেটা বুঝতে পারল, সে তা ঠিক করতে লাগল। আমি কিছু একটা বলতে যাচ্ছি, এমন সময় আমাকে কষে একটা চড় দিয়ে রুম থেকে যেতে বলল। আমিও আর কিছু না বলে চলে আসলাম। পরদিন সকালে ঘুম ভেঙে গেলেও আমি বিছানা ছেড়ে উঠলাম না। আমার ভীষণ লজ্জা লাগছিল গত রাতের কথা ভেবে। একটু পরে দিদি এসে দরজার সামনে থেকে বলে গেল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে। তার মানে দিদি আজ একা একাই ব্রেকফাস্ট করে নিয়েছে। সাধারণত সকালের ব্রেকফাস্ট আমি দিদির সাথে করি। দিদি আমাকে ব্রেকফাস্ট করতে বলে অফিসে চলে গেছে। আমি দিন ভার্সিটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর কারণ আমার খুবই খারাপ লাগছিল। মানসিকভাবে 12টার দিকে বিছানা থেকে উঠে টেবিলে দেখি খাবার রাখা আছে, কিন্তু খেলাম না। গোসল করে কিছুক্ষণ মোবাইল দেখলাম। তারপর দুপুরেও নাকি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। বারান্দায় গিয়ে বসে রইলাম। সন্ধ্যার একটু আগে দিদি আসলো। এসে দেখো সে ভাবে খাবার রাখা আছে, আর আমি বারান্দায় বসে আছি। দিদি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে দাঁড়াল। আমি একবার দিদির দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকালাম, কিছুই বললাম না। কিছুক্ষণ পর দিদি বলল, কাল রাতে চড় মারার জন্য শরীর খুব জোরে লাগছিল তোর, তাই না? আমি বললাম, না, ঠিক আছে। দিদি বলল, আসলে আমি হঠাৎ নিজের ওই অবস্থায় দেখে রেগে গিয়েছিলাম। আমার সম্পর্কে ভাই বোন লোকে জলের সমস্যায় পড়ে যাব। আমি বললাম, লোকে জানবে কিভাবে? দিদি কিছুক্ষণ চুপ থেকে বলল, চল খাবি। তারপর আমি দিদির সাথে শিখে নিলাম। ওই ঘটনার 1 সপ্তাহ হয়ে গেছে। আমরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি। এই কয়েকদিন যাবত আমি দিদির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। দিদি এখন বাড়িতে একটু খোলামেলা পড়া শুরু করেছে, আর সবসময় ইচ্ছে করেই দেখি হাতে। দিদি এখন বাড়িতে প্রায় জোড়া টুপি পরে না, ফলে এদিক ওদিক চলে যায়, আর স্পষ্ট বোঝা যায় আমি কিছুই বলি না। কিন্তু দিদির ওই অবস্থা দেখে আমার নিজের সবসময় রাগ হয়ে থাকে। একদিন আমি বাচ্চা ঘরে ওই কাজ করতেছিলাম, ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। দরজার দিকে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে। দিদি কিছু না বলেই চলে গেল। রাতে খাবার সময় দিদি বলল, এই কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, ওসব আর করবি না। আমি বললাম, কি করছি আমি? দিদি বলল, না, কিছুই বোঝে না। দুপুরে যা করলি। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, কি করলাম? দিদি বলল, ওই কাজ করবি না আর। আমি বললাম, কি আর করার? আমার তো ওই কাজ ছাড়া আর কোনো উপায় নাই। তারপর দিদি আর কিছু বলল না। এর কয়েকদিন পর দিদির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। আমি মালিশ করে দিতে চাইলাম। দিদি কিছু বলল না, তাই আমি উঠে দিদিকে শুয়ে পড়তে বললাম। দিদি শুয়ে পড়লে আমি তেল দিয়ে মালিশ করতে শুরু করলাম। প্রথমে অনেকক্ষণ ধরে কপালে ও মাথায় মালিশ করতে লাগলাম। দিদি কিছু বলছে না দেখে আমার সাহস বেড়ে গেল। আমি একটু একটু করে নিচে নামতে লাগলাম। দিদিকে চুপ থাকতে দেখে আমার সাহস আরও বেড়ে গেল। আমি সুযোগ বুঝে ধীরে ধীরে দিদির উঠতে লাগলাম। দিদি বুঝতে পারল আমি করতে চাইছি। সঙ্গে সঙ্গে দিদি আমাকে বাধা দিল। আমি বললাম, কি হলো দিদি? দিদি আমার কথার উত্তর না দিয়ে বলল, আমার মাথার ব্যথা এখন কমে গেছে, আর মালিশ করা লাগবে না, তুই যা এখন। আমি দিদিকে বললাম, আমি জানি তুমি এটা মন থেকে বলছো না, তোমার খুবই ভাল লাগছে, আমি বুঝতে পারি। তাহলে তুমি এমন করছো কেন? তারপরেও দিদি আমাকে যেতে বলল, কিন্তু আমার কোনোভাবেই দিদিকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তাই আমি বললাম, তাহলে শুধু তোমার সামনে দাও, দেখো আমার কি অবস্থা হয়েছে। এই বলে আমি আমার একে সান্ত্বনা করলে আমার খুবই কষ্ট হবে, প্লিজ দিদি।
দিদি তখন আর কিছু বলল না। আমি বুঝলাম দিদি এখন আর বাধা দেবে না। দিদি এখন আর কিছুই বলছে না। দিদি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আমি বুঝলাম দিদির ভাল লাগছে। এভাবে প্রায় 15 মিনিট চল। আমার মনে হলো আমার হবে। আমি এখন আরো জোরে জোরে দিতে লাগলাম। দিদিও বুঝতে পারল। দিদি আমার হাত সরিয়ে দিল। বললাম দিদি কি হলো? দিদি বলল আমার ভাল লাগছে না, তুই এখন। আমিও আর জোরাজুরি না করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম দিদির কথা। তারপর আবার ভাবলাম দিদি অসুস্থ ছিল, এই জন্য মনে হয়। তবে দিদিকে আমার দিতেই হবে, এমন একটা ভাব আসলো আমার মনের মধ্যে। ওই রাতে দিদির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে দিদি অফিসে চলে গেল। আমি ক্লাস করতে চলে গেলাম। দিদির সাথে তেমন একটা কথা হয়নি, তবে আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। সারাদিন আমি দিদির কথা ভাবছিলাম। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলে ভাইবোনের ভিডিও দেখলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দিদি অফিসে থেকে এসে শুয়ে আছে। আমি দিদিকে খুব ভালোবাসি। আমি তার ইচ্ছার বিরুদ্ধে দিতে চাই না। আমি চাই দিদি আমার সাথে নিজের ইচ্ছায় দিক। আমি দিদিকে সারা জীবনের জন্য পেতে চাই। তাড়াহুড়ো করলে হয়তো দিদিকে আর কখনো পাব না। এটা ভেবে আমি আর কিছুক্ষণ পর আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবলাম দিদি আমাকে দিতে সমস্যা নাই। সেও আমাকে দিতে চায়, কিন্তু আমাদের সম্পর্কের করে না দিদি বাধা দেয়। দিদি আমাকেই দিতে না দিতে চাইলেও তার সামনে নিয়ে খেলা করলে তেমন কিছুই বলে না। তাই মনে মনে ঠিক করলাম কিছুদিন এভাবে দিদির সাথে মজা করি। তারপর একদিন সময় বুঝে দিদিকে বুঝিয়ে তাকে দিব। পরদিন সকালে দ্রুতই আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি দিদি কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। ওদিকে ফেরা থাকায় আমি পিছন দেখতে পারছি। দিদির কাজের জন্য নড়াচড়া করতে হচ্ছে, আর এতে দিদিকে দারুণ লাগছে। আমি এই দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। চলে গেলাম দিদির কাছে। দেখি দিদির ব্রেকফাস্ট বানানো প্রায় শেষ। দিদি একটু সরে সামনে চলে গেল। আমিও এগিয়ে গিয়ে আবার ধরলাম। তারপর দিদি গোসল করে এলে আমার ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে দিদি চলে গেল অফিসে, আর আমি চলে গেলাম ক্লাস করতে। ক্লাসে বসলেও আমি মনে মনে দিদির কথাই ভাবছিলাম। দিদি অফিসে না থাকলে আমি বাড়ি চলে আসতাম। রাতে দিদি আর আমি খাবার খেতে বসলাম। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি টেবিলের উপর উঠে দিদির সামনে বের করে বসে রইলাম। দিদি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। দিদি বলল কি হলো? আমি বললাম আমাকে শান্ত করে দাও। দিদি বলল এখন? আমি বললাম হ্যাঁ এখনই। দিদি চুপ করে রইল। তারপর কাজ শেষ করে দিদি খাবার না খেয়ে উঠে বাচ্চা ঘরে চলে গেল। বাচ্চা ঘর থেকে বের হয়ে ঘুমাতে গেল। খাবার আর খেল না। আমিও রুমে গিয়ে শুয়ে ভাবছিলাম দিদি আগের থেকে অনেকটাই এগিয়েছে। এখন শুধু দিদিকে কোনোভাবে ফোটাতে পারলেই হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি দিদি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়েছে। দিদি টেবিলে খাবার সাজিয়ে গোসল করতে গেছে। আমি এই ফাঁকে দিদির স্যান্ডউইচের ভিতরে আমি কাজ করে ক্রিম মেখে রাখলাম। দিদি গোসল করে ব্রেকফাস্ট করতে এসে দেখে তার স্যান্ডউইচ ক্রিম ভর্তি। দিদি আমাকে ডেকে বলল কি শুরু করেছিস তুই? কাল রাতে খেতে পারিনি, এখন আবার এইগুলা? আমি বললাম তুমি আমার সাথে কি শুরু করলে দিদি? আমার রাতে ঘুম হয় না তোমার কথা ভেবে, আর তুমি তো আমাকে দিচ্ছি না। দিদি বলল কি দিচ্ছি না তোকে? আমি বললাম তুমি জানো আমি তোমাকে দেবার করার জন্য কিভাবে ছটফট করছি, তারপরেও তুমি না দেখার ভান করে থাকে। দিদি চুপ করে আছে। আমি জানি তুমি আমাকে দিতে চাও, তারপরেও তোমার কিসের বাধা? দিদি বলল সব কিছু চাইলেই সম্ভব না। আমি বললাম কেন সম্ভব নয়? তুমি আমাকে বলো কি সমস্যা? দিদি বলল আমার ভাই বোন, লোকে জানলে কি বলবে? আমি বললাম লোকে জানলে কি হবে, আমরা দুজনে দুজনকে ভালোবাসি। আর লোকে জানবে কিভাবে আমরা যদি না বলি? দিদি বলল তারপরেও যদি জেনে যায়? আমি বললাম লোকে জানতে পারবে না কেন, আমরা যে এত কিছু করলাম লোকে জানতে পারছে। দিদি বলল আমি তোকে এখন দিতে পারবো না, আমাকে কয়েকদিন সময় দেন প্লিজ। আমি বললাম ঠিক আছে, আজ মঙ্গলবার, তোমাকে আগামী সোমবার পর্যন্ত সময় দিলাম। দিদি বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম তবে আমার একটা শর্ত আছে। দিদি বলল কি শর্ত? আমি বললাম আগামী সোমবার আমাকে দিতে হবে।
তোমার ইচ্ছে না থাকলেও আমি জোর করে নেব চাইলে তুমি বাধা দিতে পারবে না। দিদি বলল, তাহলে আমার একটা শর্ত আছে। আমি বললাম, বলো কি শর্ত? দিদি বলল, আগামী সোমবার পর্যন্ত তুই আমাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবি না, আর আমার খাবার নষ্ট করতে পারবি না। আমি বললাম, ওকে ডান। আমাদের মাঝে চুক্তির পরে দিদি ওর মতো করে ব্যস্ত হয়ে পড়ল। আমিও ভাবছিলাম এক সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু সময় কিছুতেই কাটছে না আমার। কোনো কিছুতেই মন বসছিল না। এতদিন তবু দিদি দিতে না পারলেও এমনি তো কিছু পেতাম, কিন্তু এখন তো তাও দেবে না। দিদির কথা আমি কোনোভাবেই মন থেকে ভোলাতে পারছি না। এই কয়েকদিন আমি দিদির থেকে দূরে দূরে থাকতে লাগলাম। দিদিকে দেখলেই ইচ্ছে হতো। ওদিকে দিদির কি অবস্থা তা আমি জানি না। আমি মনে মনে ভাবলাম, দিদি কি ভুলে গেছে, নাকি আমার মতোই সোমবারের জন্য অপেক্ষা করছে। সেই কাঙ্ক্ষিত সোমবার এসে পড়ল। আমি রবিবার রাত থেকে অপেক্ষায় ছিলাম। আজকাল দিদি আমাকে দিবে। আমি মনে মনে ঠিক করলাম কাল সকালে দিদিকে একবার দিব। সকাল হলো, আমি ভাবলাম কখন দিদি এসে আমাকে দেওয়ার কথা বলবে, কিন্তু না, দিদি দেখলাম স্বাভাবিকভাবেই ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। আমি ভাবতে লাগলাম, তাহলে কি দিদির মনে নেই নাকি দিদির ইচ্ছে নেই? শর্ত অনুযায়ী দিদিকে আমি জোরে করে নিতে পারবো না, কিন্তু দিদিকে জোর করে দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমার খুবই খারাপ লাগল। আমি খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। ক্লাস শেষ হলেও বাড়ি আসলাম না। বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। সারাদিন যে মনটা খারাপ ছিল তা ওদের সাথে আড্ডা দিয়ে কিছুটা কমেছে। আমার বাড়ি যেতে ইচ্ছে করছিল না। রাত 9টার দিকে দেখি দিদি টেক্সট করছে, কিরে আমার ভাইটা কি ভুলে গেছে আজ সোমবার? আমি বুঝলাম দিদি ভুলে নাই, কিন্তু রিপ্লাই দিলাম না। তবে বাড়ি আসার জন্য রেডি হলাম। একটু পরে দেখি দিদি আবার টেক্সট করছে, রাগ না করে জলদি চলে আয়, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম আর সারা পথ ভাবতে লাগলাম দিদি আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে বসে আছে। বাড়ি গিয়ে দরজা খুলে ফ্রেশ হয়ে দিদির রুমে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। আমি না করলাম একটু পরে দিদি দরজা খুলল। দরজা খুলে যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম দিদি একটা নীল রঙের শাড়ি পরে আছে, হালকা লিপস্টিক, হালকা মেকআপ, চুলগুলো সুন্দর করে মাথার পিছনে বাঁধা, আর তাতে একটা ফুল গোজা রয়েছে। এসবের সাথে দিদির সুন্দর মুখ। দিদিকে অপরূপ সুন্দর লাগছিল। আমি দিদিকে এর আগে কখনো এমন সাজে দেখি নাই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দিদি আমার কাছে এসে বলল, কি পছন্দ হয়নি? আমি দিদিকে বললাম, আমার ভীষণ পছন্দ হয়েছে, কখনো ভাবিনি তুমি আমার জন্য এটা করবে। যাক, আমার ভাইয়ের পছন্দ হয়েছে, তার মানে আমার কষ্ট সার্থক হয়েছে। একটু পর আমি দিদিকে বললাম, দিদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? দিদি আমাকে বলল, তুই যা খুশি জিজ্ঞেস করতে পারো, আমি কখনোই রাগ করব না। এজন্য যা বলতে চান বলে ফেল। তখন আমি দিদিকে বলি, দিদি তোমার এত ভয় কেন? দিদি বলল, কেন, তুই আমি ছাড়া অন্য কোনো মেয়ের বোর্ডে খোঁজ নাই? আমি বললাম, দেখছি, কিন্তু তা তো বিবাহিত মেয়েদের। কিন্তু তুমি তো এখনো বিয়ে করেননি। দিদি বলল, বিয়ে না করলে বুঝি এগুলো বড় হয় না? আমি বললাম, না, মানে আমি বলতে চাচ্ছি যে বিয়ের পরে ওদের পরিবর্তন হয়। কিন্তু তুমি তো বিয়ে করো নাই, তাহলে তোমার পরিবর্তন হলো কিভাবে? দিদি বলল, শুধু বিয়ে করলেই হয় না, অন্যভাবেও হয়। হয় আমি হয় কিন্তু বলে থেমে গেলাম। দিদি বলল, কিন্তু কি বলতো? কে? বললাম, না, আমার কাছে কোনো কথা বলতে লজ্জা করবে না। আমাদের মাঝে কোনো বাধা নেই এখন। আমরা এখন। আমি বললাম, তুমি কি তাহলে অন্য কাউকে দিচ্ছ? দিদি বলল, হ্যাঁ, আমি যখন শহরে পড়তে আসি তখন নিয়মিত দিতাম। এরপর চাকরিতে ঢোকার পর তা কমিয়ে দেয়। তারপর তুই যখন থেকে এখানে থাকতে শুরু করি তখন থেকে আমি পুরোপুরি বন্ধ করে দিই। আমি বললাম, কেন দিদি? দিদি বলল, এর অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো তোর মনে যেন কোনো সন্দেহ না আসে আমাকে নিয়ে। এরপর আমার কাছে এসে বস। তুই এখানে ঘুমাবে নাকি তোর রুমে যাবি? আমি বললাম, তোমার অসুবিধে না থাকলে এখানেই থাকব। দিদি বলল, আমার কোনো অসুবিধা নেই, তুই যা চাইবে তাই হবে। এরপর বলল, তাহলে বাচ্চা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। আমি ফ্রেশ হয়ে আসলে আমরা খাবার খেয়ে নিলাম। খাবার খেতে খেতে আমি বারবার দিদির দিকে তাকিয়ে আজকের ঘটনার কথা ভাবছিলাম। দিদি বলল, কি দেখছিস এমন করে? আমি বলি, তোমাকে দেখছি, তুমি কত সুন্দর। আর এত সুন্দর একটা মেয়েকে আমি দেখলাম একটু আগে। দিদি একটু মুচকি হাসল, কিন্তু মুখে কিছু বলল না।
খাওয়া শেষে আমি দিদির রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে দিদি এসে আমার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর দিদি বলল, আজ যা আমরা করলাম তাই ঠিক করেছি। আমি দেখলাম দিদির মনে এখনো বিভিন্ন সংকট রয়েছে। এটা না কাটলে পরে সমস্যা হবে। আমি বললাম, অবশ্যই আমার ঠিক করেছি। আমরা একজন অন্যজনকে ভালোবাসি, আর ভালোবাসা অপরাধ নয়। দিদি বলল, হ্যাঁ তুই ঠিক বলেছিস। আমরা একে অপরকে ভালোবাসি, ভালোবেসে সব করা যায়। ভালোবাসার মধ্যে কোনো বাধা নেই। আমি দিদির কথা শুনে দিদিকে একটা হামি দিলাম। তুমি একদম ঠিক বলেছ। তুমি আমার লক্ষ্মী দিদি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার কথা শুনে দিদি আমাকে হামি দিল। এরপর আমি দিদিকে বললাম, দিদি আমি যে তোমাকে দিয়েছি, এখন যদি কোনো সমস্যা হয়। দিদি বলল, কেমন সমস্যা হবে? হলে হবে, তুই বাবা হবি, আমি মা হব। আমি বললাম, দিদি কি বলছো এসব? তুমি পাগল হয়ে গেলে নাকি? দিদি বলল, কেন তুই চাস না আমার সন্তানের বাবা হতে? আমি বললাম, হ্যাঁ চাই তো। কিন্তু দিদি বলল, কিন্তু কি? আমি বললাম, মানুষ কি বলবে? দিদি বলল, মানুষের কথায় কিছু যায় আসে না। তুই না বললি আমরা যা করেছি ঠিক করেছি। আমরা একে অপরকে ভালোবাসি, আর ভালোবাসায় সব করা যায়। আর এখন মানুষ কি বলবে তাই বলছিস? এর মানে তুই আমাকে ভালোবাসিস না? আমি বললাম, না দিদি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যা বলবে তাই হবে। মানুষের কথায় আমাদের কিছুই হবে না। তখন দিদি হেসে বলল, আরে ভয় পাস না, আমি এত সময় মজা করছিলাম তোর সাথে। আমি ওষুধ খেয়ে নেব, কোনো সমস্যা হবে না। আমি বললাম, সমস্যা হলেও আমার কোনো সমস্যা নেই। আমিও চাই তুমি আমার সন্তানের মা হব। দিদি শুনে আমার হাত ধরে বলল, ঠিক আছে, সময় হলেই দেখা যাবে। ভোরে উঠে দিদিকে অফিসে যেতে হবে। এজন্য তখন আর কাজ না করে দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল দিদির ডাকে। দিদি আমাকে বলল, দ্রুত উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। আমি দিদির হাত ধরে বলি, আমার ব্রেকফাস্ট তো তুমি। দিদি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, এখন দুষ্টুমি করিস না, আমার অফিসে যেতে হবে। আমি বললাম, প্লিজ দিদি, বেশি সময় লাগবে না, আসো না, আমার ভীষণ ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দিদি ওর বাচ্চা ঘরে চলে গেল। আমি উঠে দিদির রুম থেকে এসে অন্য বাচ্চার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি দিদি আমার জন্য টেবিলে বসে অপেক্ষা করছে। তারপর আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিই। দিদি প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। আমি জিজ্ঞেস করতে বলল, আমি কখনো অফিসে লেট করে যাই না, কিন্তু আজ তোর কারণে আমার বোধহয় দেরি হয়ে যাবে। আমি দিদিকে বললাম, একদিন দেরি করলে কিছু হবে না। আর তোমার বস কিছু বললে বলব, আমার ভাই আমাকে দিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেছে। দিদি হেসে বলল, তুই অনেক দুষ্ট হয়ে গেছিস এই কয়েকদিনের মধ্যে। এরপর দিদি রেডি হয়ে অফিসে চলে যায়, আর আমিও ক্লাস করার জন্য চলে যাই। দুপুরে ক্লাস শেষ হলে বাড়িতে চলে আসিস। এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি দিদির জন্য অপেক্ষা করতে লাগলাম। দিদিকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল না। একটু পরেই আমার ফোন বেজে উঠল। দেখি দিদির ফোন রিসিভ করতেই দিদি একটা শপিং মলের ঠিকানা দিয়ে বলল, ওখানে চলে আয়। আমি ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দূরে দেখি দিদি এদিকে আসছিল। আমাকে দেখে দূর থেকে একটা হাসি দিল। দিদির হাসি, এটা সত্যি অনেক সুন্দর। দিদি আসার পর আমি দিদিকে জিজ্ঞেস করলাম, শপিং করবে? সকালে বলনি তো? দিদি বলল, দুপুরে ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে একটা গিফট দেব, এজন্য তোকে আর বলা হয় নাই। আমি অবাক হয়ে বললাম, তোমার বয়ফ্রেন্ড? আগে কখনো শুনিনি তো যে তোমার বয়ফ্রেন্ড আছে। দিদি বলল, নতুন হয়েছে, কয়েকদিন হলো মাত্র। আমি বললাম, কোথায়? আমাকে দেখাও তোমার বয়ফ্রেন্ডকে। দিদি তার ফোন থেকে আমার ফটো বের করে বলল, দেখি যে আমার বয়ফ্রেন্ড। আমি বললাম, এটা তো আমি। দিদি বলল, হ্যাঁ তুই তো আমার বয়ফ্রেন্ড। আমি বললাম, কিন্তু তুমি তো আমার দিদি। দিদি বলল, সেটা বাড়িতে, বাইরে আমি তোর গার্লফ্রেন্ড আর তুই আমার বয়ফ্রেন্ড। এরপর দিদি বলল, নাকি আমাকে তোর গার্লফ্রেন্ড বানাতে চাস না তুই? তোমার মতো সুন্দরী একটা মেয়েকে গার্লফ্রেন্ড হিসাবে পাওয়া সকল ছেলের স্বপ্ন। তুমি আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। তারপর আমরা শপিং মলের ভিতরে ঢুকি শপিং করার জন্য।